রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ নিয়ে কথা বলছেন নেতারা। এই মুহূর্তে কথা বলছেন সিপিবি নেতারা। সরাসরি যাব সেখানে। আমরা বলেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। আমাদের শ্রমিকরা যারা এতদিন কথা বলতে পারেনি, তারা জাতীয় ন্যূনতম তাদের নিজের মজুরি দাবি করে, তারা মালিকের নিষ্পেষণ বন্ধ চায়, তাদের যারা ছাঁটাই হয়েছে কাজ চায়, বকেয়া বেতন চায়। এটা দিয়েই সমাধান করতে হবে। আমরা বলেছি কেন আমাদের দেশের ধর্মী এবং আদিবাসী সংখ্যালঘুরা তারা নিরাপত্তাহীনতায় থাকবে, এইটা ঠিক না। সুতরাং আমরা বলেছি একটা সম্প্রীতির আবহাওয়া তৈরি করে আগামী দিনে ধর্মীয় যে সংখ্যালঘুদের যে পূজা উৎসব আছে এবং আদিবাসীদের যে সমস্যাগুলো আছে সেটা সমাধানের দিকে নজর দিতে হবে। এর বাইরে আমরা বলেছি আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, আমরা পরিষ্কার করে বলেছি এই সরকারের সব সংস্কার করার দায়িত্ব এই সরকারের না। বিভিন্ন যে সংস্কারের 6টি কমিটি করেছি, আমরা ধন্যবাদ জানিয়ে বলেছি এর মধ্যে প্রধান হবে নির্বাচন ব্যবস্থার সংস্কার, এবং সেটা আজকে থেকেই রাজনৈতিক দল সহ বিভিন্ন দলের সাথে ব্যক্তিবর্গের সাথে কথা বলে পূর্ণাঙ্গ সংস্কার করে একটা নির্বাচন কবে হবে এই রোডম্যাপ ঘোষণা করতে হবে। একই সাথে বলেছি অন্যান্য যে কাজগুলো আছে সেই সংস্কারের প্রস্তাব তারা করে যাবেন, পরবর্তীতে নির্বাচিত সরকার সেগুলো এগিয়ে নেবেন। এর বাইরে আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি এই সরকারের এমন কোনো কাজ করা উচিত হবে না যা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ তাকে করবে। তাকে প্রশ্নবিদ্ধ করা মানে হচ্ছে এই যে হাজারো শহীদের রক্তের মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থান আমরা সংগঠিত করেছি, এই যে হাজার হাজার মানুষ আহত, তার এখনো কান্না বুকে চেপে আছে, কিন্তু সে গণঅভ্যুত্থানকে আফোল্ড করে সেই গণঅভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হবে। এই জন্য অনেক কাজ করা যাবে না। তার মধ্যে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা যাবে না। আমরা বলেছি বিশ্ববিদ্যালয়ে যে আজকে রাজনীতি বন্ধের নামে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, সাম্প্রদায়িক শক্তিকে সুযোগ দেওয়া হচ্ছে, এটি করা যাবে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের বৈঠকের পরে সংবাদ সম্মেলনের অংশবিশেষ দেখছিলেন। নির্বাচনের রোডম্যাপ দিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গণহত্যায় যুক্তদের বিচারের দাবি জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে এই আহ্বান জানান তারা। দুপুর 2:30টায় মির্জা ফখরুলের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। এ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তৃতীয় দফা বৈঠক করল বিএনপি। বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান 6 সংস্কার কমিশন এবং আগামী নির্বাচন নিয়ে সরকারের মনোভাব ও প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। ইউনিয়ন পরিষদ বাতিল, প্রশাসন থেকে স্বৈরাচারের দোসরদের সরানো এবং 30 বিচারককে অপসারণের দাবি জানিয়েছে বিএনপি। বৈঠক শেষে জামায়াতের আমির বলেন, সরকার নিরপেক্ষ থেকে কাজ করবে, তাদের সেই প্রত্যাশা। তিনি জানান, এই সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াত। সরকার এবং জনগণ মিলে কাজ করলে চমৎকার দুর্গাপূজা হবে বলেও মন্তব্য করেন তিনি। তারা দেশ শাসনের জন্য আসেননি, দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছেন। তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর 3টা নির্বাচনে, জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা। এই জন্য কিছু মৌলিক বিষয়ে তাদেরকে সংস্কার করতেই হবে। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। সুষ্ঠু নির্বাচনের জন্য যতক্ষণ দরকার ততক্ষণ সময় দেয়া হবে। বিএনপি 111-এর মতো -2 ফর্মুলা দেখতে চায় না বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মৌলবাদ জঙ্গিবাদের সঙ্গে কোনো আপোষ নয় উল্লেখ করে তিনি বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে বিজয় তা ধরে রাখতে হবে। দরকার হলে আবারও রাজপথে আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিএনপি মহাসচিব। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের সমাবেশ। এতে প্রধান অতিথি হয়ে আসেন বিএনপি মহাসচিব। কথা বলেন চলমান রাজনীতি প্রসঙ্গে। সুষ্ঠু নির্বাচন প্রশ্নে তার মত, অন্তর্বর্তী সরকারকে যতটা দরকার ঠিক ততটাই সময় দেয়া হবে। বিএনপি বিরাজনীতিকরণের রাজনীতিতে বিশ্বাস করে না। মৌলবাদ নয়, চায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে। আবার এই
-2 111 আমরা দেখতে চাই না। আমরা আবার ওই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ, একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে বিজয় এসেছে তা ধরে রাখতে না পারলে সব অর্জনই ব্যর্থ হবে। দরকারে বিএনপি রাজপথে আবারও আন্দোলনে নামবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেকেই বলে যে কি হলো, আর এই পর্যন্ত তো হলো, হাসিনা পলায় গেছে, এটা হলো না? পার্লামেন্ট ভেঙে গেল, এটা হলো না? ম্যাডাম বের হলো, এটা হলো না? বাকি কাজটা এখন আমাদেরকে করতে হবে, তার জন্য কাজ করতে হবে। দরকার হলে আবার রাজপথে নামতে হবে, দরকার হলে আবার বুকে রক্ত দিতে হবে। নানা চক্রান্ত ষড়যন্ত্রে আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 18,000 কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের অপেক্ষায় ঢাকা। সেই সাথে দেশটির শ্রমবাজার আবারও চালুর চলছে চেষ্টা। শনিবার প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়ার সামাজিক নিরাপত্তা সংগঠনের সঙ্গে চুক্তি সইয়ের পর একথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিমানবন্দরে 1 মাসের মধ্যে লাউঞ্জ চালুর উদ্যোগের কথাও জানান তিনি। গেল 31 মে সব প্রস্তুতি শেষ করেও মালয়েশিয়া যেতে পারেননি প্রায় 18,000 বাংলাদেশি। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সফরে এই কর্মীদের দেশটিতে পাঠানোর আশ্বাস আসে। শনিবার প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানান, দ্রুত এই প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, প্রতিশ্রুতি মানেই কিন্তু নিশ্চিত না, ঠিক না? এখন এই কমিটমেন্টটা এসছে, আমরা মালয়েশিয়াতে আমাদের যে বাংলাদেশ হাই কমিশন আছে এটার মাধ্যমে এবং আমাদের মিনিস্ট্রির মাধ্যমে এই প্রতিশ্রুতিটাকে যত দ্রুত সম্ভব কার্যকর করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। 2020 সাল থেকে বৈধ কর্মীদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া সরকার। এরই ধারাবাহিকতায় দেশটির শ্রম মন্ত্রণালয়ের অধীন সামাজিক নিরাপত্তা সংগঠন পারকেসু এবং বাংলাদেশের ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের চুক্তি হলো ঢাকায়। বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালু করতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। মালয়েশিয়াতে আবার এই বাজারটাকে ওপেন করা, যাতে আমরা নতুন করে শ্রমিক পাঠাতে পারি। রিক্রুটমেন্ট প্রসেসটাকে ওপেন করে দেওয়ার জন্য সকল আপনারা যারা রিক্রুটিং এজেন্সি আছে সবার জন্য ওপেন করার জন্য, ট্রান্সপারেন্ট করার জন্য। থার্ড বলেছিলাম যে ওনাদের ওখানে একটু ওয়েজেস বাড়ানো যায় কিনা। রেমিটেন্স যোদ্ধাদের বিমানবন্দরে ভিআইপি সুবিধার পাশাপাশি মধ্যপ্রাচ্যের প্রবাসী কর্মীদের জন্য আলাদা লাউঞ্জ তৈরির নেওয়া হয়েছে উদ্যোগ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের অর্থনীতিতে গতি আনতে শ্রমিক অসন্তোষ দূর করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। অর্থনৈতিক স্থিতিশীলতায় ব্যাংক ঋণের সুদহারের দিকে নজর দেওয়ার পাশাপাশি খেলাপি ঋণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা তাগিদ দেন তারা। দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে এক সেমিনারে এসব কথা বলেন তারা। দেশের অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। এতে নিজেদের মতামত তুলে ধরেন ব্যবসায়ীরা। সবাই শিল্প কারখানার নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে তারা বলেন, সাভার ও আশুলিয়ার পরিবেশ এখনও স্বাভাবিক হয়নি। পুলিশ ও প্রশাসন ঠিকমতো কাজ করছে না বলেও অভিযোগ ব্যবসায়ীদের। আরও বলেন, শুধু বিদেশি দাতা সংস্থা ও রেমিটেন্সে টাকা দিয়ে অর্থনীতি চলবে না। আমার ফ্যাক্টরিতে যখন প্রবেশ করি আমার ভয় লাগে এই জন্য, বিকজ আমার শ্রমিক আমাকে মারবে, বিকজ আমি কি এই ফ্যাক্টরি থেকে নিজের জীবনটাকে বের হয়ে আসতে পারবো? যদি এই ধরনের ব্যবসায়ীরা যদি শঙ্কিত হন নিজের ফ্যাক্টরি থেকে, তাহলে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু আগামী দিনে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। প্রায়োরিটি বেসিসে এই ট্রাবল এরিয়াগুলোতে আশুলিয়া, নারায়ণগঞ্জ, গাজীপুর, চিটাগং যেখানে যেখানে হচ্ছে, এইখানে যে স্থানীয় পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে কিভাবে নতুনভাবে উদ্বুদ্ধ করে তাদেরকে কাজে লাগাতে হবে। ব্যাংক খাতের টানাপোড়েন সার্বিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলেও মন্তব্য করেন ঢাকা চেম্বারের সভাপতি। সুদের হার কমানো ও গ্যাস সংকট নিরসনের তাগিদ দেন। শিক্ষা, স্বাস্থ্য সেবা এবং শিক্ষা দুই জায়গাতেই আসলে যেটা হচ্ছে যে সরকারের ইন্টারভেনশনের অভাবে আমাদের আসলে ওই অঞ্চলে যারা বসবাসরত যারা আছেন তাদের খরচ বেড়ে যায়।
সামগ্রিক উন্নয়নে শুধু ব্যাংক খাত নয়, রপ্তানি বাড়ানোর ওপর নজর দেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। অর্থনৈতিক বাকি অংশটায় কিন্তু এখনো পলিসি অ্যাটেনশন আসেনি। এটা আমার কাছে একদম ক্লিয়ার। আমি জানি না আমাদের ব্যবসায়িক নেতৃবৃন্দরা কি বলবেন। এই পলিসি গভর্নেন্স যতক্ষণ ফেরত না নিয়ে আসতে পারবো ততক্ষণ কনফিডেন্স আসবে না এবং ম্যাক্রো রিকভারিও বাধাগ্রস্ত হবে। সেমিনারে পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তোলার ওপর জোর দেন আলোচকরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরবরাহ ব্যবস্থার সংস্কারের প্রয়োজন দেখছেন বিশ্লেষকেরা। জোর দেন উৎপাদন পর্যায়ে খরচ কমানোরও। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ভয়েস ফর রিফর্ম শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এ সময় বক্তারা বলেন, কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নিত্যপণ্যের দাম। সরকার পরিবর্তনের পরও কয়েক দফায় বেড়েছে দাম। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদন খরচ কমানোরও দাবি জানানো হয়। পরে বক্তারা সিন্ডিকেট বন্ধেরও নানা পরামর্শ দেন। চাঁদাবাজি থেকে শুরু করে যা যা আছে সবকিছুই কষ্টের উপরে বিল্ড আপ করে, কষ্টটাকে বাড়াইয়া দেয়। কিন্তু আমি মনে করি না যে আজ থেকে 10 বছর আগে চাঁদাবাজি যে হারে হয়েছিল তার থেকে এত বেশি চাঁদাবাজি হয়ে গেছে। চাঁদাবাজি ইটসেলফ এটাকে ড্রাইভ করে উপরে নিয়ে আসছে। ডেফিনেটলি ওরকম যা মানে আলাদা খরচগুলো যেগুলো আছে সবগুলো যদি কমাইতে পারি তাহলে স্প্রেড যেটা আমরা খুচরা যাদের কিনছি আর কৃষক যে দামে বিক্রি করছি স্প্রেডটা একটু কমে আসবে। অর্থনৈতিক বৈষম্য দূর করতে না পারলে অন্তর্বর্তী সরকারের সব অর্জন ম্লান হবে বলে মনে করে গণতান্ত্রিক অধিকার কমিটি। ধর্মীয় উপাসনালয়ে হামলা, পাহাড়ে সহিংসতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সংগঠনটি উদ্বেগ প্রকাশ করেছে। সরকারের 2 মাসের কাজের পর্যালোচনা নিয়ে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যমণ্ডলে আয়োজিত আলোচনা সভায় কমিটির নেতারা এসব কথা বলেন। বর্তমান সরকারের 2 মাসের কার্যক্রম ও আশু করণীয় নিয়ে আলোচনা সভার আয়োজন করে গণতান্ত্রিক অধিকার কমিটি। এতে 13টি প্রস্তাবনা দেয়া হয়। সভায় মাজারে হামলা, পাহাড়ে সহিংসতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করেন বক্তারা। বর্তমান সরকারের যিনি একজন উপদেষ্টা, তিনিও চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। আমাদের পরিষ্কার কথা, এইটা বন্ধ করুন, দেশে চিকিৎসার ব্যবস্থা করুন। কোনো অভ্যুত্থান কোনো একপক্ষে হয় না, কিন্তু আমাদের দুঃখ নিয়ে বলতে হচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মহল থেকে দেখতে পাচ্ছি যে সেখানে একপাক্ষিক একটি বাস্তবতা অনেক বেশি দৃশ্যমান। এ সময় সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ, তবে চাইলেই সবকিছু রিসেট করা যায় না। একটা বক্তব্য দিয়ে পুরো পরিস্থিতিকে ঘোলাটে করে দিচ্ছে। কংক্রিটলি আমাদের কতগুলো পদক্ষেপ নিতে হবে এবং সেটা নিতে হবে বাস্তবতার পরিপ্রেক্ষিতে। সরকার দ্রুত কোনো সমাধানই করতে পারছেন না বলে মনে করেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। সভাপতির বক্তব্যে বলেন, বিশ্বব্যাংক, IMF এর ঋণ সরকারের কৃতিত্ব হিসাবে দেখানো হলেও এগুলো ক্ষতি আরও বাড়াচ্ছে। আনন্দের বদলে মানুষের মধ্যে ভীতি আসছে, এটা কি একটা ভয়ঙ্কর কথা না? কেন আনন্দ, যেখানে আনন্দ হবে, আশা আকাঙ্ক্ষা, প্রত্যাশা, সেটাকে বাড়ি দিচ্ছে, সেটার উপরে আঘাত আসছে এই সমস্ত কিছু দুর্বৃত্তের কারণে, যারা ধর্মের কারণে কিংবা ধর্মের নাম করে এই সমস্ত কাজগুলি করছে, কিংবা নানা রকম পরিচয়ের নাম দিয়ে তারা এই সমস্ত কাজ করছে। তো এটা আমরা চাই যে সরকারের কণ্ঠস্বর আর একটু জোরালো হোক। সবাই সরকারের প্রতিটি খাতে জবাবদিহিতা নিশ্চিতের দাবিও জানান বক্তারা। এই আশা আমরা এই নতুন সরকারের কাছে করতে পারি না। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে পর্যাপ্ত সেনা মোতায়েন রয়েছে। হিন্দুদের নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে তিনি কথা বলেন। সেনাপ্রধান আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আইন শৃঙ্খলা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্গাপূজায় সবার নিরাপত্তায় প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। জেলায় জেলায় মোতায়েন সেনাবাহিনী পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি আশা করেন হিন্দু ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করবে। এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের পূজার শুভেচ্ছা জানান সেনাপ্রধান। মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা তাকে স্বাগত জানান। আপনাদের কোথাও ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে। আমি বিশেষভাবে বলে দিয়েছি, এটাই স্বাভাবিক হওয়াই কথা ছিল যে আমরা স্বভাবতই একটা সুন্দর পরিবেশ চাই।
এই ছিল সংবাদ সন্ধ্যায়। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।